নমস্কার। থিয়েটারের পরিসর এই সময় এই শীর্ষক আলোচনায় সমস্ত দর্শক এবং শ্রোতাদের শুভেচ্ছা জানাই। এই আলোচনায় যারা অংশ নিচ্ছেন, আমার ডান দিকে আছেন মাননীয় শ্যামল ভট্টাচার্য, বিশিষ্ট নাট্যকার, গণনাট্য পত্রিকার সম্পাদক, দীর্ঘদিন ধরে নাটকের সঙ্গে যুক্ত, গণনাট্য পত্রিকার সঙ্গে যুক্ত। আমার বাঁ দিকে আছেন মাননীয় আশিস চট্টোপাধ্যায়, বিশিষ্ট পরিচালক, নাট্য পরিচালক। থিয়েটারের নানা পরিসর জুড়ে আশিস কাজ করেন। আমরা আজকের যে আলোচনা, সেই আলোচনা আমরা এখন শুরু করতে যাচ্ছি। নমস্কার। আমাদের সঙ্গে আপনাদের যিনি পরিচয় করিয়ে দিলেন তিনি মাননীয় পীযূষ সরকার, বর্ষিয়ান নাট্যকার, নির্দেশক। দীর্ঘদিন নাটকের বিভিন্ন আঙ্গিক নিয়ে চর্চা করছেন। চলচ্চিত্র মাধ্যমেও পরীক্ষা নিরীক্ষামূলক কাজের সাথেও তিনি যুক্ত। আজকে তিনজনেই আমরা এই আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য চিন্তনকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই আলোচনা সভায় আস্তে আস্তে বারবার আর্নেস্ট হেমিংওয়ের কথা মনে পড়ছিল। জানেন, আর্নেস্ট হেমিংওয়ের জন্ম জুলাই মাসে, মৃত্যু জুলাই মাসে। না, সেই জন্য মনে পড়ছিল তা নয়, আসলে তার যে উপন্যাসের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, তার একটা লাইন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সে লাইনটা হচ্ছে, ম্যান ইজ নট মেড ফর ডিফিট, ম্যান মে বি ডিস্ট্রয়েড বাট ক্যানট বি ডিফিটেড। তাই তো, মানুষকে ধ্বংস করা যাবে কিন্তু পরাজিত করা যাবে না। আচ্ছা, থিয়েটার তো মানুষকে কেন্দ্র করেই, মানুষকে বাদ দিলে তো আর থিয়েটারের কোনো অর্থই নেই। তাহলে থিয়েটারের ক্ষেত্রেও কি কথাটা প্রযোজ্য নয়? থিয়েটারকে কিছুকালের জন্য স্তব্ধ করে দেওয়া যাবে কিন্তু কখনো পরাজিত করা যাবে না। এই কথাটা এই সময়ই কেন বেশি করে মনে হচ্ছে, তার কারণ করোনার বিষাক্ত ছোবলে যে দুঃসহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ধরুন, যতদিন লকডাউন পর্ব চলছিল, জনজীবনের সমস্ত ক্ষেত্রগুলো ছিল স্তব্ধ। এবার যখন আনলক পর্ব শুরু হলো, অনেক কিছু খুলে গেল, দোকানপাট, হাট বাজার, মন্দির, মদের দোকান। কিন্তু বিনোদন কেন্দ্র খোলা যাবে না, এই কারণে থিয়েটারটা বন্ধ রইল। ফলে মাথার মধ্যে প্রচণ্ডভাবে ধাক্কা মারছে কতগুলো কথা। আচ্ছা, থিয়েটার কি শুধুই আমাদের বিনোদিত করে? থিয়েটার কি সামাজিক কোনো দায় নেই? থিয়েটার কি মানুষের কাছে কোনো বিশেষ বার্তা পৌঁছে দেয় না? আচ্ছা, থিয়েটারের সঙ্গে যারা যুক্ত মানুষ, যেমন ধরুন অভিনেতা, মঞ্চশিল্পী, রূপসজ্জা শিল্পী, আবহ শিল্পী, আলোক সম্পাদ শিল্পী, এরা তো থিয়েটারকেই তাদের জীবিকা হিসেবে গ্রহণ করেছেন। তাহলে থিয়েটার বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু এদের জীবিকাটাও চলে যাওয়া। তাহলে এটা ঠিক? এই প্রশ্নটা মূলত প্রসেনিয়াম মঞ্চের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ যারা নন প্রসেনিয়াম মঞ্চের সঙ্গে যুক্ত, নন প্রসেনিয়াম থিয়েটার যারা করেন, তারা আলোক সম্পাদ শিল্পী, রূপসজ্জা শিল্পী, মঞ্চশিল্পী, অভিনেতা, তারা সকলেই যে নন প্রসেনিয়াম থিয়েটারটাকে জীবিকা হিসেবে গ্রহণ করেছেন, সব ক্ষেত্রে এমন নয়। ফলে প্রশ্নটা মূলত প্রসেনিয়াম মঞ্চকে ঘিরেই। তাহলে প্রশ্নগুলো যেটা দেখা দিচ্ছে যে এই সময় দাঁড়িয়ে থিয়েটারকে বিনোদন বলে আমরা কি বন্ধ রেখে দেব? দ্বিতীয় প্রশ্ন, থিয়েটার কি কোনো সামাজিক বার্তা বহন করে না? তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে থিয়েটারের সঙ্গে যারা নিজেদের জীবিকাকে যুক্ত করে ফেলেছেন, জীবিকা হারিয়ে তাদের বিকল্প পথে উপার্জনের সুযোগটা কোথায়, সম্ভাবনাটা কোথায়? আসুন, আমরা এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধান করার জন্য প্রথমেই আমাদের বর্ষিয়ান নাট্যকার, নির্দেশক মাননীয় পীযূষবাবুকে অনুরোধ করছি। পীযূষবাবুই তার অভিমতটা শুরুতে রাখুন। বিনোদনের সঙ্গে থিয়েটার, এই প্রসঙ্গ নিয়ে আর নতুন করে কোনো বিতর্কের অবকাশ আছে বলে আমার মনে হয় না। কারণ এটা ইতিমধ্যেই স্থিরীকৃত যে থিয়েটারের একটা সামাজিক দায় আছে। থিয়েটার সবসময় একটা সামাজিক বার্তা নিয়ে যায় সাধারণ মানুষের কাছে। ফলে বিনোদন, থিয়েটার মানেই শুধুমাত্র বিনোদন, এরকম যদি কেউ একটা সহজ সমীকরণ করেন, সেটা ঠিক হবে বলে আমার মনে হয় না। আমার একটা পোস্টারের কথা মনে পড়ছে। শিকাগো শহরে একটি থিয়েটারের হলের সামনে একটা পোস্টার আমি আমেরিকার একটি পত্রিকায় দেখেছিলাম।
সে পোস্টারে লেখা আছে সরি উই আর ক্লোজড বাট স্টিল অসম। যদি বাংলা করে বলি যে আমি দুঃখিত আমরা থিয়েটার বন্ধ রেখেছি কিন্তু আমরা অনন্য। ফলে থিয়েটারের যে প্রাসঙ্গিকতা, থিয়েটারের পরিসরের যে প্রয়োজনীয়তা, এ সম্পর্কে নতুন করে বোধহয় আর কিছু বলার প্রয়োজন পড়ে না। থিয়েটারের সামাজিক যে গুরুত্ব আছে, থিয়েটার যে সামাজিক বার্তা নিয়ে যায়, এমনকি যদি আমরা এই আনলক অবস্থাতেও করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলি, তাহলেও কিন্তু যে কোনো থিয়েটার এই স্বাস্থ্যবিধিকে চমৎকারভাবে উপস্থিত করতে পারেন এবং এই ধরনের উদাহরণ আমাদের এই বাংলাতে খুব একটা অচেনা নয়। এরকম কোনো দল আছেন যারা এই ধরনের কাজ করছেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা শ্যামলবাবু রেখেছেন সেটা হচ্ছে যে থিয়েটারের সঙ্গে যুক্ত যে নাট্যশিল্পীরা আছেন এবং অন্যান্য কলাকুশলীরা আছেন তাদের কি হবে। এতদিন ধরে থিয়েটার বন্ধ। আমি একটি উদাহরণ দিয়ে বলতে পারি যে হায়দ্রাবাদের একটি 135 বছরের পুরনো সুরভি থিয়েটার, যার সঙ্গে প্রায় 200 জন শিল্পী যুক্ত, তারা এই সময়কালে কিন্তু কোনো কাজ পাচ্ছেন না যেহেতু থিয়েটারটা বন্ধ আছে। তাদের অন্য পেশার সঙ্গে যুক্ত হতে হচ্ছে এবং তারা বলছেন আমরা একজন পার্ট টাইমার হিসেবে আমরা অন্য পেশায় যুক্ত হচ্ছি। এটা খুব সহজ বিষয় নয়। আমি থিয়েটারটাই করব সারা জীবন ধরে, এই মানসিকতা নিয়ে যারা কাজ করতে আসছেন তাদের যদি হঠাৎ আজকে বলা হয় যে জীবিকার কারণে, সংসার প্রতিপালনের কারণে থিয়েটারকে বাদ দিয়ে অন্য কোনো পেশাকে নিতে হবে, তাহলে সেটা কত সহজে তারা গ্রহণ করতে পারবেন এই নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে। আমার মনে হয় যে আমরা আশিসবাবুর কাছে যেতে পারি যে এই বিষয়ে আশিসবাবুর কি মত আমরা শুনে নিতে পারি। হ্যাঁ, আসলে পীযূষবাবু যেটা বললেন যে এই মুহূর্তে থিয়েটার এই পরিসরে দাঁড়িয়ে তো থিয়েটার তো করা যাচ্ছে না, বা সোজা কথায় বলে থিয়েটার তো এখন প্রায় বন্ধ। সমস্ত কিছু খুলছে আনলক পিরিয়ডে, অনেক কিছু, এমনকি ধরুন থিয়েটারের কাছাকাছি যে সমস্ত শিল্প অভিনয় মাধ্যমে হয় আর কি, যেমন ধরুন টিভি সিরিয়াল বা সিনেমা, সেগুলোরও শুটিং কিন্তু শুরু হয়েছে। কিন্তু থিয়েটার যেটা, যার সঙ্গে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ আছে, থিয়েটার একটা সামাজিক দায়বদ্ধতা আছে, এই ব্যাপারে কোনো প্রশ্ন ওঠে না। সে থিয়েটারের সামাজিক দায়বদ্ধতা, থিয়েটারের সামাজিক যে বার্তা থিয়েটার দেয়, এই ব্যাপারে এটা সেটেলড, এর নিয়ে আর কোনো বিতর্ক নেই। কিন্তু প্রশ্নটা আমার সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের বিনোদন শিল্পকে বা এই ধরনের বিশেষ করে থিয়েটারকে কেন বন্ধ রাখা হচ্ছে, থিয়েটারকে কেন খোলা হচ্ছে না, এর পেছনে আমার মনে হচ্ছে একটু অন্য ধরনের কোনো কারণ আছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে এই যে কোভিড-19কে ঘিরে যে লকডাউন এবং আনলক, এটার মাধ্যমে কিন্তু একটা জিনিস কিন্তু খুব ফল্গু ধারার মতন নিচ দিয়ে কারেন্ট যেমন একটা আন্ডার কারেন্ট যেমন বয় সেরকমভাবে চলছে যে মানুষকে অনেক বেশি অসামাজিক হয়ে যাচ্ছে। মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এবং আপনি কথাটা শুনুন, শব্দবন্ধটা, সামাজিক দূরত্ব, এই শব্দবন্ধটাকে একদম চালিয়ে দেওয়া হলো। এটা কিন্তু আমাদের মনের একদম পুরো গভীরে ঢুকে যাচ্ছে। থিয়েটার যেহেতু একটা জীবন্ত শিল্প, একজন জীবন্ত মানুষ, কতগুলো জীবন্ত মানুষের সামনেই তারা কিছু করে দেখায়। এছাড়া থিয়েটার বাঁচতে পারে না। এই থিয়েটারের জন্য জীবন্ত মানুষের দরকার, দেখার জন্য এবং করার জন্য জীবন্ত মানুষের দরকার, যেটা অন্য কোনো মিডিয়ামে হয় না, যেটা থিয়েটারে হয় আর কিছু গান টানে হয় এরকম ধরনের। ফলে এর সঙ্গে এই থিয়েটারে যদি দেখা যাচ্ছে যে সরাসরি মানুষের সঙ্গে সংযোগের একটা রাস্তা, আমার মনে হচ্ছে যেন এটার পিছনে এরকম একটা কারণ আছে। এখন আপনি দেখতেই পাচ্ছেন যে চারিদিকে একটা এমন ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে যে ভয়ের পরিস্থিতিতে মানুষই ভয় পাচ্ছে মানুষের সঙ্গে কথা বলতে। এই জায়গাটাকে তো কাটাতে হবেই, আর এই জায়গাটাকে কাটাতে একমাত্র পারে থিয়েটার পারে, সরাসরি পারে। হ্যাঁ, সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই পারে। আমরা যদি আগে থেকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করি এবং সেটা নিয়ে যদি আমরা এগোতে থাকি, তাহলে এর প্রসঙ্গে আমরা পরে আসবো আরও। তবে আমার কাছে মনে হচ্ছে যে থিয়েটার বন্ধ করার পেছনে একটা অন্য কারণ রয়েছে। সে কারণটা আমাদের হয়তো খুঁজে বের করতে হবে এবং হয়তো ক্রমশ প্রকাশ্য হবে। এটা শুধুমাত্র এরকমভাবে দেখলে হবে না।
কারণ থিয়েটার হচ্ছে সরাসরি সমাজের সঙ্গে সরাসরি কথা বলে, সামাজিক মানুষের সঙ্গে। আর দ্বিতীয় যে প্রশ্নটা করলেন, যে থিয়েটারের সঙ্গে যে যুক্ত যে সমস্ত মানুষেরা রয়েছে, পেশাদার থিয়েটার কর্মী যারা, থিয়েটার কর্মীদের মধ্যে অনেকেই পেশাদার নয়, তাদের ক্ষেত্রে কোনো খুব একটা অসুবিধা হচ্ছে না, একমাত্র হৃদয় যন্ত্রণা ছাড়া। কিন্তু যারা পেশাদার তাদের হৃদয় যন্ত্রণা এবং তাদের উদর যন্ত্রণা সবটাই একসঙ্গে মিলেমিশে রয়েছে, ফলে এটা তাদের ক্ষেত্রে আরও অনেক। আপনি একটা লক্ষ্য করুন, এই সময় দাঁড়িয়ে যে স্ট্রাকচারাল চেঞ্জ একটা ঘটছে, যেটা আমরা বলি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, অনেক মানে পেশাগত লোক তারা তাদের নিজস্ব পেশাকে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আমি নিজে জানি, আমার একদম খুব মানে ঘনিষ্ঠ পরিচিত এবং সম্পর্কে আমার জ্ঞাতি ভাই, সে এসেছিল হচ্ছে বডি বিল্ডার, সে বডি শো করে এবং জিম চালিয়ে এটাই তার প্রফেশন ছিল। আজকে কিন্তু সে সেই প্রফেশনটা সে রাখতে পারছে না। আজকে সে ওই স্যানিটাইজারের সমস্ত জিনিসপত্র দিয়ে রাস্তায় নেমে পড়েছে, কারণ সে তার জিম বন্ধ, হ্যাঁ, তার বডি শো বন্ধ, সমস্ত কিছু বন্ধ। এমনকি ধরুন বিউটিশিয়ান যারা স্পা চালায়, এরকম অজস্র মানে পেশার লোকেরা তারা বাধ্য হচ্ছে। এই যে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, এটা থিয়েটারের ক্ষেত্রেও হচ্ছে। থিয়েটারের ইলেকট্রিকের লাইট মানে লাইটিং করে, সে হয়তো দেখুন দেখুন উপায়হীন হয়ে তো কোনো বাড়িতে গিয়ে কোনো ইলেকট্রিশিয়ানের কাজ করছে, বা এইরকম তাকে নানা অন্য ধরনের নিয়েছে। কিন্তু এটা তো কাম্য নয়, এটা কাম্য নয়, এটা তারা চায়ও নি। কিন্তু এই মুহূর্তে হয়তো কোনো বিকল্প সেইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি না থিয়েটার চলে। এবং এই পেশার সঙ্গে যুক্ত মূলত যারা, তারা কিন্তু সব প্রসেনিয়াম মঞ্চের সঙ্গে যুক্ত। অতএব প্রসেনিয়ামকে কিভাবে চালু করা যেতে পারে স্বাস্থ্যবিধি মেনে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করার অবশ্যই মানে দরকার আছে। হ্যাঁ, এ ব্যাপারে আপনি শ্যামলবাবু নিশ্চয়ই কিছু আলোকপাত করতে চাইবেন। ধন্যবাদ আশিসবাবু। খুব চমৎকারভাবে পীযূষবাবু বললেন যে না, থিয়েটার শুধুই বিনোদন করে না, সামাজিক বার্তাও দেয়, তার একটা সামাজিক দায়বদ্ধতা আছে। আশিসবাবু আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে থিয়েটারকে বন্ধ করবার পেছনে হয়তো বা কোনো গূঢ় চিন্তাভাবনা কাজ করছে, কিন্তু পেশাগতভাবে যারা নাট্যশিল্পী, যারা জীবিকা হিসেবে গ্রহণ করেছেন থিয়েটারকে, তাদের ক্ষেত্রে কী করা যাবে, প্রসেনিয়াম থিয়েটারকে কীভাবে চালু করা যাবে। আমি খুব বেশি কথায় যাচ্ছি না, মাত্র 3টি কথা আপনাদের সামনে রাখতে চাইছি। দেখুন, আমারও আশিসবাবুর মতো অভিজ্ঞতা হয়েছে। আমাদের পাড়াতে একটি বড় ইলেকট্রনিক গুডসের দোকান আছে। আমরা যে দোকানের মালিককে দেখেছি, সে এই লকডাউন চলাকালীন রাস্তার পাশে ডিমের ক্রেট নিয়ে বসে ডিম বিক্রি করছে। আবার আমার বহু পরিচিত অটো চালক, সেই অটো চালক ভাইদের দেখেছি লকডাউন চলাকালীন ভ্যানে করে কাঁচা সবজি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করছে। এখন থিয়েটারের সঙ্গে যুক্ত কলাকুশলী যারা জীবিকা হিসাবে নিয়েছেন, তাদের ক্ষেত্রে আমরা কী করব, আমি একটু কংক্রিটলি বলার চেষ্টা করি। আমার মনে হচ্ছে যে ধরুন, আমাদের রাজ্যে থিয়েটারে অত্যন্ত দক্ষ অভিনেতা আছেন, নির্দেশক আছেন, অত্যন্ত সুদক্ষ মঞ্চশিল্পী আছেন, রূপসজ্জা শিল্পী আছেন, আলোক শিল্পী আছেন, আবহ শিল্পী আছেন। আচ্ছা, এরা যদি একটা বড় ঘর স্যানিটাইজ করে ওয়ার্কশপ চালু করেন, ওয়ার্কশপ চালু করাটা হবে স্বাস্থ্যবিধি মেনেই হবে। এবং আমাদের এখন নতুন ছেলেমেয়েরা যারা নাটকে আসছে, তারা এতটাই আগ্রহী, এতটাই নাটকের প্রতি তাদের আগ্রহ আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু আসবে। হয়তো পাবলিক ভেহিকলস পাবে না, কিন্তু সাইকেলে চেপে হলেও আসবে। এই ওয়ার্কশপগুলো যদি সামান্য কিছু অর্থের বিনিময়ে চালু করতে পারেন তারা, এবং তারপরে ওয়ার্কশপের শেষে যদি ওয়ার্কশপ ভিত্তিক একটা প্রযোজনা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে তারা সেটা আপলোড করেন, তাহলে কিন্তু তার জনপ্রিয়তাও বাড়বে এবং ওয়ার্কশপের প্রতি আগ্রহটাও বাড়বে। অল্প হলেও কিন্তু একটা উপার্জনের ক্ষীণ পথ খুলে যাবে বলে আমার বিশ্বাস। দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হলো এই, যে বহু নাট্য দল তারা কিন্তু তাদের মহলা কক্ষটাকে স্যানিটাইজ করে ছোট ছোট নাটক, অল্প চরিত্রের নাটকের মহলা করতে পারেন, নাট্য প্রযোজনা তৈরি করতে পারেন এবং সেই নাটকগুলোকে অনেকদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে প্রচার করলেন এবং ইউটিউব চ্যানেলে গিয়ে প্রাইভেট চ্যানেল খুললেন এবং সেই নাটকটি যারা দেখবেন তাদের কাছ থেকে সামান্য কিছু অর্থ সাহায্যও তারা চাইলেন। সেটা একটা দর্শন মূল্য হতে পারে, আমি নির্দিষ্ট টাকার অঙ্কের কথা বলছি না। এবারে যারা যারা সেই দর্শন মূল্য দিলেন, তাদেরকে তারা ওই ইউটিউবের লিঙ্কটা পাঠিয়ে দিলেন, তারা কিন্তু সেই চ্যানেলটা অ্যাক্সেস করে সেই নাটকটা তারা দেখতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় সুবিধা কি, ধরুন যাকে আপনি লিঙ্কটা দিলেন, যিনি আপনাকে পয়সা দিয়েছেন দেখবার জন্য, তিনি হয়তো সেই লিঙ্কটা আরেকজনকে শেয়ার করলেন
এই দ্বিতীয়বার শেয়ার করতে গেলে পরে কিন্তু আপনি পয়সা পাবেন না, কিন্তু প্রচারটা পাবেন। এবং যদি আপনার নাটকটা প্রযোজনাটা ভালো হয় তাহলে পরে কিন্তু আপনার পরের শো দেখার জন্য কিন্তু আরও বেশি মানুষ টিকিট কেটে সোশ্যাল মিডিয়াতে দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। আর তৃতীয় যে কথাটা বলবো, এটা আমার কাছে খুব আশার কথা, অন্তত আমি তো খুব আশাবাদী যে সম্প্রতি আমাদের রাজ্যে নাট্যশিল্পের সঙ্গে যুক্ত এমন বহু মানুষ, তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে 6 দফা দাবি নিয়ে একটা স্মারকলিপি তৈরি করেছেন এবং সেই স্মারকলিপিটা তারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছেন। আমি আপনাদের কাছে সে দাবিগুলোকে রাখতে চাইছি, কারণ যেহেতু দাবিগুলো শুনলে আপনারাও বুঝবেন যে থিয়েটারকে যারা জীবিকা হিসেবে গ্রহণ করেছেন সেই থিয়েটারকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কতটা জরুরি এটা। তার কারণ হচ্ছে থিয়েটার শিল্পীরা এখনো পর্যন্ত কোনো কোম্পানির অধীনে কাজ করেন না যে কোম্পানির মালিকের কাছে তারা কোনো স্মারকলিপি দেবেন। তাই সরকারের কাছে স্মারকলিপি দিয়েছেন। প্রথম দাবিটা কি? প্রথম দাবিটা হচ্ছে যে যারা থিয়েটারকে জীবিকা করেছেন সেই নাট্যশিল্পীরা, তাদেরকে অন্তত 1 বছর মাসিক 5,000 টাকা করে সহায়তা ভাতা হিসেবে দেওয়া হোক। বুঝতেই পারছেন, অত্যন্ত যুক্তিযুক্ত দাবি এটা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে এই নাট্যশিল্পীদের জন্য অন্তত 2 লক্ষ টাকার একটা মেডিক্লেম করে দেওয়া হোক, যাতে তারা এই সময়কে চলাকালীন কোনো রকমভাবে আক্রান্ত হলে, অসুখে আক্রান্ত হলে পরে চিকিৎসার ক্ষেত্রে যেন তারা অসহায় বোধ না করেন, যেন বিপন্ন হয়ে না পড়েন। অন্তত 2 লক্ষ টাকার একটা মেডিক্লেম করে দেওয়া অত্যন্ত সঙ্গত, অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি বলে আমার মনে হয়েছে। তৃতীয়ত, ধরুন লকডাউন পুরোটা উঠে গেল, থিয়েটার হল খুলে গেল, মানুষের হাতে এত পয়সা নেই যে মানুষ একেবারে ভিড় করে থিয়েটার দেখতে যাবে, ফলে হলগুলো ফাঁকা যাবে। সেই ক্ষেত্রে তারা একটা দাবি তুলেছেন যে হলগুলোর এখন যা ভাড়া, সেই ভাড়ার বদলে যদি সেই ভাড়ার 1/3 ভাড়ায় হলগুলো দেওয়া হয় তাহলে পরে কিন্তু অনেক সহজে তারা হলগুলোকে ব্যবহার করতে পারবেন এবং সেক্ষেত্রে টিকিটের হারও একটু কম রাখা যাবে, দর্শকও আসতে আগ্রহ বোধ করবে, ফলে হলগুলো পরিপূর্ণ হতে পারবে এবং থিয়েটারের কাজটা এগোতে পারবে। চতুর্থ যে দাবিটা তারা করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ দাবি, সেটা হলো রাজ্য সরকারের তো নিজস্ব স্বরোজগার যোজনা প্রকল্প আছে। সেই স্বরোজগার যোজনা প্রকল্প থেকে থিয়েটারের যারা জীবিকা, যাদের থিয়েটার শিল্পীদের জন্য অন্তত স্বল্পমেয়াদী ঋণ এবং দীর্ঘমেয়াদী ঋণ তারা প্রদান করুন। এবং এই ঋণ সরকার প্রদান করলে পরে থিয়েটার কিন্তু সাংঘাতিকভাবে উপকৃত হবে এবং থিয়েটারকে যারা জীবিকা হিসেবে নিয়েছেন তারা যে উপকৃত হবেনি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পঞ্চম দাবিটাও খুব গুরুত্বপূর্ণ দাবি, সেটা হচ্ছে যে থিয়েটার হলের জন্য তো দলগুলো আবেদন করে, আবেদন করার সঙ্গে সঙ্গে যেন খুব বেশি দেরি না করে দ্রুততার সঙ্গে সেই আবেদনগুলো যেন অনুমোদন করা হয় এবং সেই সাথে অনুমোদিত হলগুলো যে দাবিটা, যে আবেদনটা অনুমোদন করা হলো সেটা যেন কোনো কারণে আবার বাতিল করা না হয়, তাহলে পরে কিন্তু দলগুলো ভয়ানক বিপদের মুখে পড়বে। এই দাবিটা খুব যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত দাবি। আমরা এটা ভীষণভাবে উপলব্ধি করি যে হলের ব্যবহারের অনুমোদন পাওয়া কত সময় সাপেক্ষ, কঠিন, আবার হঠাৎ করে অনুমোদন বাতিল করে দিয়ে গোটা দলকে কত বিপদের মুখে ফেলে দেওয়া হয়, এইটা যেন না হয়। ষষ্ঠ দাবিটা কিন্তু আমার মনে হয়েছে এই স্মারকলিপির সবথেকে গুরুত্বপূর্ণ দাবি, তবে নতুন দাবি নয়, এটা দীর্ঘকাল ধরে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে তারা চাইছেন স্কুল স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষার প্রতিটি ক্ষেত্রে নাট্যচর্চাকে পাঠ্যক্রমের বিষয়ভুক্ত করা হোক, পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হোক। তাহলে হবে কি, যারা সুদক্ষ অভিনেতা, পরিচালক, মঞ্চশিল্পী, রূপসজ্জা শিল্পী, আবহ শিল্পী, আলোক শিল্পী, তারা কিন্তু কর্মসংস্থানের একটা বড় রকমের সুযোগ পাবেন। ফলে আমরা দেখেছি তো লক্ষ্য করে রাজ্য সরকার চলচ্চিত্র শিল্পীদের জন্য, চলচ্চিত্রের কলাকুশলীদের জন্য কিছু ভাবনা চিন্তা করছেন। আমাদেরও প্রত্যাশা যে রাজ্য সরকার নিশ্চয়ই থিয়েটার শিল্পীদের জন্যেও একই রকম ভাবনা চিন্তা করে এই দাবিগুলোকে যাতে রূপায়ণ করা যায় সেই পথে অগ্রসর হবেন। কিন্তু এই কথা ভাবতে ভাবতে আমার মনে একটা অন্য প্রশ্ন দেখা দিচ্ছে যে ধরুন কোভিড-19 বিধি, স্বাস্থ্যবিধি মেনে আমাদের বলা হচ্ছে যে আমরা কি মহলায় বা প্রযোজনায় কোনো সমস্যা হবে না? ধরুন যাবতীয় সতর্কতা বজায় রেখে নাট্যকর্মীরা কীভাবে প্রযোজনা করতে পারে? এ কথা বলার কোনো অর্থই হয় না যে যতই আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং বলা হোক, যতই থিয়েটার কেন্দ্রগুলোকে আটকে রাখা হোক, আমরা পথে জোর করে নেমে যাব না, এমন কোনো হঠকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি না। কিন্তু যাবতীয় সতর্কতা বিধি মেনেও আমরা কিভাবে মহলা ব্যবস্থা করতে পারি আর কীভাবেই বা আমাদের প্রযোজনাকে মানুষের দরবারে হাজির করতে পারি, এই কথাটা কিন্তু আগে খুব জোরের সঙ্গে আলোচিত হওয়া দরকার। আর আমি শুরুতেই পীযূষবাবুকে অনুরোধ করব এই প্রশ্ন দুটোর উত্তর সন্ধানের কাজটা আপনি শুরু করুন। না, আমি বলার আগে আপনার
শেষ কথাটা যেটা ছিল নাট্যশিল্পীদের প্রসঙ্গে যে দাবি, যে 6 দফা দাবি উত্থাপিত হয়েছে, তার সঙ্গে শুধু একটা বিষয় যুক্ত করতে চাইছি যে আমাদের এই বাংলা জুড়ে লোকশিল্পীরা আছেন, লোকনাট্যের শিল্পীরা আছেন, শিল্পী সহ অন্যান্য কর্মীরা আছেন, এই বিষয়টা সম্পর্কে তাদের সম্পর্কেও যেন গুরুত্ব দিয়ে ভাবা হয়, এই বিষয়টাকে আমি যুক্ত করতে চাইছি আর কি। কারণ তারাও একটা বড় অংশ, যাদের কাছ থেকে বহু জিনিস আমরা গ্রহণ করি এবং আমার প্রয়োজনাতে সেগুলো ব্যবহার করি 100বার। ফলে এই বিষয়টাকে যুক্ত করার জন্য, এই বিষয়টাকে নিয়ে মাথা ঘামানোর জন্য, বিষয়টাকে আমাদের বিবেচনার মধ্যে আনার জন্য এবং বিষয়টাকে সামনে আনার জন্য যে উদ্যোগ নাট্যশিল্পীরা, আমরা নাট্যকর্মীদের জন্য, নাট্যশিল্পীদের জন্য গ্রহণ করেছি, সেটাকে তাদের সঙ্গে এই অংশকেও যুক্ত করে নেওয়া প্রয়োজন বলে আমার নিজের মনে হয়েছে। যে প্রশ্নটা আপনি রেখেছেন সেটা হচ্ছে যে এই করোনা বা কোভিড-19 এই পরিস্থিতির ভেতরে, এই আনলক 1 পরিস্থিতির ভেতরে আমরা স্বাস্থ্যবিধি মেনে কিভাবে আমরা মহলাটা করতে পারি, কিভাবে আমরা প্রযোজনার কাজগুলো চালাতে পারি। এবার দেখুন, সেটাতে যে এটা অনেকটাই নির্ভর করে হচ্ছে যে আমি যে নাটককে হাত দিয়েছি তার যে বেসিক স্ক্রিপ্ট, লিখিত স্ক্রিপ্ট যেটা, সেই স্ক্রিপ্টের ওপরে অনেকটা নির্ভর করে যে আমি কিভাবে এই মহলাটা চালাবো। যদি আমার কোনো নাটকে একসঙ্গে 10 জন চরিত্র থাকে এবং একসঙ্গে 10 জনকে মঞ্চে উঠতে হয়, তাহলে আমাকে সেই মতো করে আমার সমস্ত কোরিওগ্রাফি, ছুটার সমস্ত কম্পোজিশন সেভাবে সাজাতে হবে যাতে এমনটা না ঘটে যে আমি স্বাস্থ্যবিধিকে সেখানে অগ্রাহ্য করছি। কিন্তু আবার এটাও ঘটনা যে আমি কোনো কথা বলতে পারছি না, যে মাস্ক আমি ব্যবহার করছি আমাকে সুস্থ রাখার জন্য, সেই মাস্ককেই আমি ব্যবহার করতে পারি। একদল মানুষ তারা কোনো কথা বলতে পারছেন না, অনেকগুলো কথা বলার আছে তাদের। এই মাস্ক পরা মানুষগুলো যখন সামনে এসে দাঁড়ান, যারা কথা বলতে চান, কথা বলতে পারছেন না, তখন এই মাস্কটাই কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন চরিত্র নিয়ে নেয়, একটা ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে নেয়। এখন এর তো কোনো লিখিত নিয়ম নেই যে এই জিনিসগুলো করলে আমরা এইভাবে প্রযোজনাগুলো করতে পারবো। এটা নির্ভর করছে সেই নাট্য দলের ওপরে, নির্ভর করছে সেই নাটকের দলের যিনি পরিচালক, সেই নাটকের দলের যারা অন্যান্য শিল্পীরা আছেন তাদের উপরে, যে তারা কিভাবে একটা প্রযোজনাকে, সেটা 10 মিনিটের হতে পারে, 12 মিনিটের হতে পারে, 8 ঘন্টার হতে পারে, কত বড় হবে কত ছোট হবে সেটা তো কেউ বেঁধে দিতে পারছেন না। কিন্তু তারা যে কাজটা করছেন, সে কাজটা কিভাবে করবেন, স্বাস্থ্যবিধিটাকে কিভাবে প্রযোজনার ক্ষেত্রে আমি মানব, এটা হচ্ছে হাতে কলমে করার কাজ। এটা কোনো নির্দিষ্ট থিওরি দিয়ে বলে দেওয়া যাবে না। আমি অন্তত বলতে পারবো না একটা থিওরি দিয়ে যে এইভাবে করুন, আমার ধারণা এটা কেউই বলতে পারবেন না। কিন্তু এই কাজটা শুরু হলে আমি যেহেতু ব্যক্তিগতভাবে সতর্ক, আমি যদি ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিধির নিয়মগুলো মানতে চাইছি, মানিও, তেমনি আমি যখন মহলায় যাব তখন কিন্তু আমার মাথার মধ্যে সেগুলোই ঘুরবে। ফলে সমগ্র নাটকের যে প্রযোজনা কেন্দ্রিক যে বুনন, যে কাঠামো, সে কাঠামো কিন্তু আমি সেভাবেই করতে পারবো। এর জন্য কাজটা শুরু করতে হবে, অন্তত আমার তাই মনে হয়েছে। আমি আশিস বাবুকে বলবো যে তিনি যদি এই বিষয়ে কোনো মতামত দেন ভালো হয়। হ্যাঁ, আসলে পীযূষবাবু একটা খুব ভ্যালিড একটা পয়েন্ট একটি তুলেছেন, এবং যে ধরুন একটা উদাহরণ দিয়েছেন যে এই যে মাস্ক যেটা আমরা স্বাস্থ্যবিধির জন্য ব্যবহার করছি, সেই মাস্কটাই আমি থিয়েটারে একটা অন্যভাবে ব্যবহার হলো, থিয়েটারের উপাদান হিসেবে ব্যবহার হয়ে গেল। অর্থাৎ যেটা বলতে চাইছেন, যে এই মুহূর্তে স্বাস্থ্যবিধি সব কিছু বজায় রেখে আমরা যখন মহলা দেবো বা যে প্রযোজনা উপস্থাপনা করব, সেই উপস্থাপনাটার রূপটা কিন্তু বদলে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। দেখুন আজকে, এবং শুধু তাই নয়, এই যে আমাদের যে চারিদিকের যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এই পরিস্থিতি কিন্তু আমাকে বাধ্য করছে যেমন বিষয়বস্তুকে তুলে নিয়ে আসা, আমাদের বিষয়বস্তুকে আমরা ওপর থেকে চাপিয়ে দিলে হবে না, আপনাকে অবজেক্টিভ রিয়েলিটি থেকে সাবজেক্টিভ রিয়েলিটি থেকে পৌঁছতে হবে। ব্যাপারটা আসলে ওই যে একটা কথা আছে না, কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট সিচুয়েশন। এই কংক্রিট সিচুয়েশনকে ব্যাখ্যা যদি করতে থাকি আমার নাটকের মধ্যে, যদি আমি নিয়ে আসি, তাহলে দেখা যাবে আমি নতুন বিষয় যেমন পাচ্ছি, শুধু নতুন বিষয় নয়, নতুন বিষয়ের সঙ্গে আমাকে নতুন আঙ্গিক। এটা ঠিকই, এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আমি ক্রাউড সিন হ্যান্ডেল করতে আমার অসুবিধা হবে, কারণ আমি যদি স্বাস্থ্যবিধি করে চলতে চাই, বজায় রেখে চলতে চাই, তাতে হয়তো অনেক কিছু, অনেক ধরনের কম্পোজিশনকে হয়তো আমি সেইভাবে করতে পারবো না। ফলে দেখছেন এটা সরাসরি
হ্যাঁ, আমাকে কিন্তু আমার মানে ফর্মের উপরে, সরাসরি ফর্মের উপরে গিয়ে আমাকে এটা মানে প্রভাব বিস্তার করছে। অর্থাৎ এই ফর্মের উপরে যে মানে আমাকে বিষয় আমাকে প্রভাব বিস্তার করছে নতুন ফর্ম খোঁজার ক্ষেত্রে। যেমন আমি নতুন নতুন বিষয় খুঁজে পাচ্ছি আমার রিয়েলিটির মধ্যে, সে রিয়েলিটির মধ্যে আবার যখন আমার নতুন মানে যখন আমি মানে অ্যাপ্লিকেশনে যাচ্ছি, থিয়েটারের অ্যাপ্লিকেশনে, সেক্ষেত্রে কিন্তু আমি এক পুরোনো ফর্ম নিয়ে আর আমি যেতে পারছি না। আমাকে সেক্ষেত্রেও কিছু না কিছু পরিবর্তন, সূক্ষ্ম তার নুয়ান্সেসগুলো মানে ইয়ে হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে। এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আরেকটা ব্যাপার, ধরুন এই সময় দাঁড়িয়ে আমরা আরেকটা জিনিসের চর্চা আমরা করতে পারি, যেটা স্বাস্থ্যবিধি মানে পুরো বজায় রেখে করা যায়। ধরুন মনোলগ, আমরা সবসময় ডায়ালগ করি, অনেক সময় মনোলগও আমরা এই মুহূর্তে ব্যবহার করতে পারি। এই মনোলগের নানা রকম মানে মানে ভঙ্গিমা আছে, যে ভঙ্গিমা মধ্যে দিয়ে আমরা নানা রকমভাবে ফিজিক্যাল এনার্জি, ভয়েস এনার্জি, এই নানা রকম ব্যাপারগুলোকে আমি ব্যবহার করে আমি একটা মানে প্রযোজনা হাজির করতে পারি। এবং সেটা শুধু সোশ্যাল মিডিয়া না, আমি যদিও থিয়েটারের সঙ্গে সোশ্যাল মিডিয়াকে আমি গড়িয়ে ফেলতে চাই না। আমি প্রথমেই যেটা বলেছিলাম, থিয়েটার কিন্তু হয় জীবন্ত মানুষ একটা কিছু করে দেখায়, একটা জীবন্ত কতগুলো মানুষের সামনে। এটা একটা থিয়েটারের একটা একদম প্রধানতম শর্ত। আমরা যদি সচেতনভাবে দর্শকদের ক্ষেত্রে যদি আমরা এটাকে গাইড করতে পারি যে হ্যাঁ দেখুন, আমরা যেখানে যেটা আপনাকে এইভাবে আপনাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে, আপনাকে বসতে হবে। এই যদি আমরা কোনো হল ঘরে করি, আমার বসার অ্যারেঞ্জমেন্ট আমি করে নিতে পারি এবং সেই অনুযায়ী আমি আমার ফর্ম ইভলভ করতে পারি। আমার সাবজেক্ট যেমন ইভলভ হচ্ছে, সেই অনুযায়ী আমার ফর্মও ইভলভ হবে। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে একজন লোকই বিভিন্ন রকমভাবে করছে বা দুজন লোক, যেখানে কোনো রকম কোনো ফিজিক্যাল মানে অ্যাটাচমেন্ট বলুন বা টাচ বলুন, যেগুলো আমরা এখন অ্যাভয়েড করার চেষ্টা করছি। যদিও এ নিয়ে ডাক্তারদের নানা রকম মত আছে। আমি ধরেই নিলাম যে আমি কাউকে টাচ করব না, তাহলেও আমরা বিভিন্ন রকম জায়গায় আমরা এগুলো করতে পারি। এটা এই জন্যই আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যে আমরা এরকমভাবে করতে পারি। আরেকটা, শুধু ঘর নয়, ছোট ছোট পার্ক আমরা আগে থেকে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট একটা গোল, যেমন আমরা দেখেছেন তো যখন দোকানে জিনিসপত্র বিক্রি হচ্ছে, আমরা বৃত্ত এঁকে দিয়েছি, এই দূরত্বতে বসতে হবে। তো দর্শককেও আমরা বলতে পারি, আমরা গাইড করতে পারি যে এইরকম দূরত্বে আপনি বসবেন, আর তারপরে এই একটা পরিসর থাকবে, সেই পরিসরে থিয়েটার হবে। এই ক্ষেত্রে আমরা যেটা সাহায্য নিতে পারি যে লোকাল পিপলের সঙ্গে যদি আমাদের নিবিড় যোগাযোগ থাকে, এই নিবিড় যোগাযোগ রেখে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। হয়তো যে জায়গায় যে এলাকাতে মহল্লা রয়েছে, মানে মহল্লা কক্ষ, সেই এলাকা থেকে ধরুন সাইকেলে করে পৌঁছে যাওয়া যায় এরকম কিছু দূরত্ব, বা পায়ে হেঁটে যাওয়া যায়, এইরকম কিছু জায়গায় বিভিন্ন স্পট ইয়ে করে, এবং আমরা আগে থেকে অ্যানাউন্স করব এবং তার ওইরকম ইয়ে তৈরি করে রাখবো, যে তৈরি মানে মধ্যে তারা সেই মানে ফিজিক্যাল ডিস্টেন্সেই দর্শক বসবে এবং আমরা সেখানে গিয়ে থিয়েটার করবো। সেখানে কিন্তু সব কিছু আমরা ব্যবহার করতে পারি, ইচ্ছে করে আলো ব্যবহার করতে পারি। যেই আলো ব্যবহার করবো, তখন সেই আলোক শিল্পীটা চলে আসবে, তার একটা কাজ হবে। এবং আমরা দর্শকের কাছে সরাসরি আবেদন করতে পারি অনুদানের জন্য, যেগুলো আমরা ওপেন এয়ার থিয়েটারে সাধারণভাবে করে থাকি। এবং আমার অভিজ্ঞতা বলে তারা নিশ্চয়ই এ ব্যাপারে সহায়তা দেবেন, কারণ এই মুহূর্তে মানুষ কিন্তু তার ঘরে বসে খুব বোর হয়ে যাচ্ছে। তাকে একটা সে যদি নতুন কিছু পায়, সে কিন্তু মানে এগিয়ে আসবে বলেই আমার ধারণা। এ ব্যাপারে শ্যামলবাবুর যদি কিছু বলার থাকে তো বলুন। ধন্যবাদ আশিসবাবু। আমি আপনার কথারই একটা বিশেষ লাইনকে সূত্র আকারে ধরে নিয়ে কথাটা বলছি, কংক্রিট অ্যানালিসিস অফ দ্য কংক্রিট সিচুয়েশন। সেইটাকেই আমি উল্লেখ করে বলতে চাই, সম্ভবত আশিসবাবু বলতে বলতে খেয়াল করেননি যে পার্কে আমরা করতে যাব লোকাল পিপলের সাহায্য নিয়ে। আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কোনো নাট্য দল তারা পথে এবং প্রান্তরে বিভিন্ন জায়গায় অভিনয় করবার চেষ্টা করেছে, কিন্তু প্রশাসনের সক্রিয় এবং তাৎক্ষণিক বাধায় তাদের নাটক বন্ধ করে দিতে হয়েছে। ফলে লোকাল পিপল সঙ্গে থাকলে আপনি নাটকটা করতে পারবেন কোনো উন্মুক্ত পার্কে, এমনটা নয়। তার কারণ প্রশাসনিক অনুমতি দরকার, আর প্রশাসন এই মুহূর্তে আপনাকে অনুমতি দিচ্ছে না। এটা হচ্ছে বাস্তব, কংক্রিট অ্যানালিসিস অফ দ্য কংক্রিট সিচুয়েশন। তাহলে আমরা কী করব? আমরা এটা করতে পারি, দেখুন মহল্লা দেওয়াটা কিন্তু সমস্ত বিধিসম্মত উপায়ে মহল্লা দেওয়াটা কঠিন কাজ নয়। মহল্লা দিয়ে আমরা একটা ছোট, খুব অল্প চরিত্রের নাটক এবং খুব তাৎক্ষণিক বিষয়কে কেন্দ্র করে একটা নাটক আমরা তৈরি করতেই পারি। সেই নাটকটা নিয়ে আমরা এমন জায়গায় যেতে পারি যেখানে একটা অর্গানাইজড অডিয়েন্স আছে। যেমন ধরুন বাজার, এখন তো বাজার খুলে দেওয়া হয়েছে,
সকালবেলা অন্তত 8টা থেকে 12টা পর্যন্ত বাজারগুলো চালু আছে। বাজারের মধ্যে ঢুকে গিয়ে যদি আপনি নাটকটা শুরু করেন, তাহলে বাজারটা যেহেতু বন্ধ করা যাচ্ছে না, ফলে নাটকটা চালিয়ে যাওয়া যাবে। আপনি কনস্ট্যান্ট দর্শকটা পাবেন, ফ্লোটিং দর্শক কিন্তু পাবেন। ধরুন বাস স্ট্যান্ড, এখন তো অনেকক্ষণ বাদে বাদে বাস আসছে, প্রচুর মানুষ বাসের জন্য দাঁড়িয়ে আছে, বাস যাত্রীরা, সেখানে গিয়ে আপনি নাটকটা উপস্থিত করতে পারেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই। এছাড়া বলছি যে কোভিড-19 প্রশ্নে যে বিধিসম্মত সতর্কতামূলক ব্যবস্থাগুলো আমাদের গ্রহণ করা দরকার, তাকে একটু খাটো না করেও বলছি আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারি। কীভাবে পৌঁছতে পারি? আপনারা দেখেছেন ইতিমধ্যেই কোথাও কোথাও ফোনো ড্রামা শুরু হয়ে গেছে। আর সেভাবে বলছিলেন মনোলগ, তখন আমার মনে পড়ছিল যে আমি দেখলাম বেশ কয়েকটি নাট্য দল, তারা একাধিক অভিনেতা একাধিক চরিত্রে অভিনয় করছেন ফোনে, মোবাইলে, এবং সেইটাকে ধরার পরে তারা একটা টোটাল এডিট করে ভিডিওগ্রাফি করে তারা পোস্ট করেছেন। তাতে গোটা নাটকটি আমরা দর্শক হিসেবে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে তার মানে কি এই যে সোশ্যাল মিডিয়াই আমাদের ভবিষ্যৎ? আমাদের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া সম্পর্কে যেন একটা মোহ তৈরি হয়ে যাচ্ছে যে এর বাইরে কোথাও যাওয়া যাবে না। আশাশুভ বলেছেন যে নাটক বা থিয়েটার হচ্ছে জীবন্ত মাধ্যম, সরাসরি মানুষের সঙ্গে দর্শকের সঙ্গে অভিনেতার জীবন্ত যোগাযোগ, জীবন্ত সম্পর্ক। সেই জীবন্ত সম্পর্কটা যে আমরা তুলে আনবো, ধরুন আমি মহল্লা দিলাম, একটি নাটক তৈরি করলাম, আচ্ছা এই নাটকের উপাদান কি হবে? এই নাটকের চরিত্র কারা হবে? সম্পূর্ণ বদলে গেছে তো পৃথিবীটা, গোটা বিশ্ব জুড়ে একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কি অর্থনৈতিক পরিস্থিতি বলুন, কি রাজনৈতিক পরিস্থিতি বলুন, কি প্রাকৃতিক পরিস্থিতি বলুন, কি সাংস্কৃতিক পরিস্থিতি বলুন, এই যে একটা বদলে যাওয়া পৃথিবীর মধ্যে আমরা এসে হাজির হয়েছি এবং এগোচ্ছি। এই সময় দাঁড়িয়ে আমার নাটকের মূল উপাদান কি হবে, আমার নাটক থিয়েটারের অভিমুখটা কি হবে, এটা তো ভাবার দরকার। এতদিন যে প্রথাগত থিয়েটার করেছি, প্রথাগত যে ভাষা ব্যবহার করেছি, যে প্রথাগত যে চরিত্রগুলোকে নিয়ে এসেছি, সেইটা কি এখন আর আমাদের কোনো কাজে লাগবে? নাকি এই পরিস্থিতিতে আমাদের নতুন উপাদান, নতুন চরিত্র, তার সন্ধান করতে হবে এখনকার সময়ের উপযোগী থিয়েটার হয়ে ওঠার জন্য? আমি শুরুতেই আমাদের বর্ষিয়ান নাট্যকার নির্দেশক মাননীয় পীযূষ সরকার মহাশয়কে বলবো, এই ব্যাপারে যদি আপনি আলোচনার সূত্রপাতটা করেন। নাটকে আমরা বলার চেষ্টা করি ন্যারেটিভ স্ট্রাকচার অফ লাইফ। ধরুন ম্যাথু লোপেজ বলছেন যে ইতিহাসের শিক্ষা বিপর্যয়ের পরে মানুষ কি করে, মানুষ তার অভিজ্ঞতার কথা বলে। এবারে নাটকের একটা চরিত্র যখন গল্প বলে, তখন দর্শক কি করে? দর্শক সেটা রেকগনাইজ করে। ইট ইজ সাউন্ড অফ রেকগনিশন ইন দি অডিয়েন্স একজন নাটকের চরিত্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এখন এই সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে উপাদানের কিছু পরিবর্তন ঘটেছে। ফলে এই সময়ের দাঁড়িয়ে নাটক থিয়েটারের এই সময়ের যে পরিসর, এই উপাদানগুলোকে ধরবে কিনা, এটা অন্তত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন শৈশব সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে, শৈশবের গল্প সম্বন্ধে আমাদের কিছু প্রথাগত ধারণা আছে। কিন্তু এখন এই মুহূর্তে শৈশবের গল্প হচ্ছে এমন যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ প্রসব বেদনা উঠলো, আমি একটা গাছের ডাল ধরে মাটিতে বসে পড়লাম, তুই জন্ম নিলি, তার 2 ঘন্টার মধ্যে তোকে কোলে করে আমাকে আবার হাঁটতে হলো, কারণ আমার পেছনে পুলিশ তাড়া করছে। এই শৈশবের গল্প কিন্তু আগে আমরা কখনো শুনিনি, এখনকার শৈশব এটা শুনবে। প্ল্যাটফর্মের ওপরে তোর মা মরে পড়েছিল আর তুই মায়ের গায়ের উপর থেকে চাদর নিয়ে টানাটানি করছিস। এইটা এই সময়ের শৈশবের গল্প। নাটক এই সময়ের শৈশবকে ধরবে কিনা, নাটক এই সময়ের মানুষের যন্ত্রণার আরতিকে ধরবে কিনা, আমি কোনো নাটকের বিষয়ে বলছি না, কিন্তু আমাদের এই উপস্থাপন শিল্পেরই একটা অন্য প্রসঙ্গ বলছি। গাজিয়াবাদ থেকে বাংলা বিহার সীমান্তে পরিযায়ী শ্রমিকরা আসছেন সাইকেলে করে। এই গোটা জার্নিটা তারা যেভাবে এসেছেন সেভাবে একজন ক্যামেরাম্যান তিনি ক্যামেরাবন্দি করেছেন, এবং তার উপরে একটা ডকুমেন্টারি হবে। সেই ডকুমেন্টারির নাম হবে 1237 কিলোমিটার। এই যে উপাদানগুলো এই মুহূর্তে পরিযায়ী শ্রমিক, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, তাদের জীবনে যে ভয়ঙ্কর আরতি, যন্ত্রণা, কষ্ট, এগুলো নাটকের উপাদানে উঠে আসবে কিনা, এগুলো নাটক গ্রহণ করবেন কিনা? আজকের দিনের নাটক, যদি আজকের দিনের নাটক এগুলোকে না গ্রহণ করেন, সেই সাধারণ মানুষের কাছে যেতে পারবেন না। আজ থেকে 1 বছর আগে, 8 মাস আগে যা পরিস্থিতি ছিল, পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। অন্তত
সমাজ জীবনের একটা বড় অংশের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন ঘটেছে। আমূল পরিবর্তন শব্দটা বলাটা ঠিক না, কিন্তু একটা বড়সড় পরিবর্তন ঘটে গেছে। এবং এই পরিবর্তনের মধ্যে যে মানুষগুলো আছেন, সেই মানুষগুলো একটা নতুন পরিস্থিতিকে দেখছেন চোখের সামনে। এবং এই নতুন পরিস্থিতির মধ্যে উঠে আসা যে মানুষটা, লড়াইয়ের মধ্যে দিয়ে যে মানুষটা উঠে আসছেন, সেই মানুষকে আমি যদি না ধরতে পারি, 700, 600, 800, 1200 কিলোমিটার রাস্তা হাঁটছেন যে মানুষ, যে পরিযায়ী শ্রমিক, দিনের পর দিন খাবার নেই, রেশনের জন্য দৌড়দৌড়ি করছেন যে মানুষ, কমিউনিটি কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে আছেন যে মানুষ, তার যে যন্ত্রণা, তার যে আরতি, বেঁচে থাকার জন্য তার যে আগ্রহ, সেই আগ্রহকে আমি যদি নাটকের উপাদান হিসেবে না বাছি, তাহলে এই সময়ের নাটক, এই পরিসরের নাটক, থিয়েটারের এই পরিসর কিন্তু যা প্রয়োজনীয় উপাদান, সেই উপাদানকে গ্রহণ করতে পারবে না বলে আমার মনে হয়। এখন এর বাইরে কি অন্য কোনো উপাদান নিয়ে নাটক হবে না? হবে। কেউ যদি মনে করেন আরও অন্যান্য উপাদান নিয়েই হবে। আমি একটা খুব ছোট্ট কথা বলি, একটা খুব হাসির ছোটো গল্প। হারু সে ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেছিল যে আমার কোভিড-19 টেস্ট করতে আপনি কত টাকা নেবেন? ডাক্তার বলেছিল 2250 টাকা। হারু ডাক্তারের মুখের উপরে হেঁচে চলে গেল, হারু পালিয়ে গেল, ডাক্তার বলল মহাবিপদে। তারপরে হারু পরে জিজ্ঞেস করলো, আচ্ছা ডাক্তার কি এখন হসপিটালে নাকি হোম আইসোলেশনে? শুনলাম যে না, ডাক্তার হোম আইসোলেশনও না, ডাক্তার হসপিটালও না। হারু বললো যে যাক বাঁচা গেল, আমি অন্তত কোভিড পজিটিভ নই। এটা নিয়ে গল্প হতে পারে, এটা উপাদান। এর মধ্যেও কিন্তু এক ধরনের আরতি আছে, এক ধরনের যন্ত্রণা আছে, এক ধরনের মজাও আছে। এই বিষয়গুলো আমি টুকরো টুকরো করে বলার কথা ভাবছি আর কি, যে এগুলো যদি আমরা গ্রহণ না করি, আজকের নাটক যদি এগুলো গ্রহণ না করে, তাহলে কিন্তু আমার নাটকের পক্ষে এগোতে অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে। শৈশবের গল্প বদলে গেছে, যৌবনের গল্প বদলে গেছে, এমনকি বার্ধক্যের গল্প বদলে গেছে। এই লকডাউন পিরিয়ড বা আনলক 1 পিরিয়ডের এই যে সামগ্রিক যে কোভিড-19 পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এই বদলে যাওয়া জীবন, বদলে যাওয়া মানুষ এবং বদলে যাওয়া মানুষের মধ্যে থেকে যে নতুন মানুষটা উঠে আসেন, সেই মানুষকে যদি আমি না ধরতে পারি, তাহলে কিন্তু থিয়েটারের এই পরিসরে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে আমার যা বলার কথা আমি সেটা বলতে পারবো না। আমার এইটুকুই মনে হয়েছে। এরপরে আশিস বাবুকে আমি বলবো যে তিনি তার কথা বলুন। না, আপনি পীযূষবাবু, আপনি ব্যাপারটা ঠিকই বলেছেন যে আসলে নাটক তো সবসময় তার সময়কে ধরে। সময়কে যদি না ধরতে পারে, সেই নাটক বেশি দিন টিকবে না এবং সেই নাটক সব মানে চলবে না। যে একটু আগেই বলছিল, নাটক খুব একটা জলজান্ত একটা ব্যাপার আছে, হ্যাঁ, একদম এই সময়ের একটা ব্যাপার আছে, সময়টাকে ধরা। মানে আমরা আমাদের যে পূর্বতন যে ধারণাগুলো, অনেক ধারণাগুলোও কিন্তু অনেক বদলে যাচ্ছে। আমরা শ্রেণী সংগ্রামের কথা বলি, আমরা মালিক শ্রমিকের সংঘর্ষের কথা বলি। এই যে প্রত্যেকটা এবার প্রত্যেকটা শ্রেণীর মধ্যে কিন্তু অনেকগুলো স্তর আছে। দেখুন, আপনি মধ্যবিত্ত যদি বলেন, মধ্যবিত্তকে কোনো একটা মধ্যবিত্ত, হ্যাঁ, মধ্যবিত্ত মানে খুব উচ্চ মধ্যবিত্ত, এমনি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নানা রকম স্তরে বিভক্ত হয়ে গেছে। এবং শ্রমিকদের ক্ষেত্রেও দেখবেন যে অর্গানাইজ শ্রমিক, যে একটা খুব ভালো কারখানাতে কাজ করে, তার যে মানসিকতা, হ্যাঁ, আবার একদম যে ওই পরিযায়ী শ্রমিক, যে হয়তো আমরা পরিযায়ী কথাটা বলাটা ঠিক হচ্ছে না, হ্যাঁ, আমরা এই কথাটা বললে একটা মানুষকে একটা অন্য ধরনের ব্যাখ্যা করছি, এটা বোধহয় ঠিক নয়। যে মানুষ সে বাইরে গিয়ে কাজ করতে সে বাধ্য হচ্ছে, তার মানসিকতা একদম অন্যরকম। হ্যাঁ, এই বিভিন্ন স্তরগুলোকে আমাদের ধরার দরকার আছে নাটকে, শুধুমাত্র এই নয়। আমি একটা কথা বলি, ধরুন এই ধরুন মালিক, আমরা মালিক মানেই যে একটা মানে সেই মানে আছে না, যে মালিক মানেই সে একদম সরি শত্রু। এটার ক্ষেত্রে আপনি কি দেখেছেন? আমি কিন্তু দেখেছি মালিক হাউ হাউ করে কাঁদছে, তার একটা কর্মচারীকে, হ্যাঁ, সে মানে বাধ্য হয়ে স্যাক করতে হয়েছে আর কি। এই হাউ হাউ করে কাঁদছে, মানে ঘটনাচক্রে সে আমার বন্ধু আর কি, সেই জন্য আমি ব্যাপারটা খুব ভালো করে জানি। তো ব্যাপারটা কি এক দেখবেন যে ছোট ছোট কারখানা, অসংখ্য ছোট ছোট কারখানা আছে, সেখানে কিন্তু মালিক শ্রমিক সম্পর্কটা একটু অন্যরকম। যেটা আপনি একদম পুরো, যেটা মানে অনেক উঁচু ধরনের শিল্পপতি যারা রয়েছে, তাদের সঙ্গে যারা মানে তাদের সঙ্গে মালিক মানে শ্রমিকদের সম্পর্ক, আর একটা এই যে অসংখ্য ছোট ছোট কারখানা আছে, অসংখ্য মিডিয়াম স্কেলের কারখানা আছে, সেখানে কিন্তু মালিক শ্রমিক সম্পর্কটা একটু আলাদা। সরাসরি কন্ট্যাক্টের মধ্যে আসে, তো প্রতিদিন হয়তো তাকে দেখছে, অনেক সময়
একসঙ্গে হয়তো কাজও করছে, ফলে একটা অন্য ধরনের বন্ড তৈরি হয়। এখন সেই মালিকটার মানে সেই ধরনের মালিক, সেও কিন্তু শোষিত, সেই মানে অনেক বড় রাগের ক্ষেত্রে তার যন্ত্রণাটা, এই যন্ত্রণাটা এখন মানে আগেও ছিল, কিন্তু এটা একদম মানে সামনাসামনি চলে এসছে এরকম মানে ইয়েতে। এইগুলোকেও আমাদের ধরার দরকার আছে। বিভিন্ন সেক্টরকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন পরিসরে ধরতে হবে। বিষয়বস্তু হিসেবে এটাকে আমাদের মানে অবশ্যই ধরতে হবে। এই যে বদলে যাওয়া পরিস্থিতিতে বদলে যাওয়া মানুষগুলো যে বদলে যাচ্ছে, এবং সেইখান থেকে কখনো কখনো কোনো রুখে দাঁড়াবার মানসিকতা দিয়ে কোনো মানুষ রুখে দাঁড়াচ্ছেন। সে শুধুমাত্র মানে রাষ্ট্রের বিরুদ্ধে নয়, সে প্রকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। আমরা আমফানে দেখেছি সেই বীর যোদ্ধাদের কথা। এবং সেই মানুষ যে কোনোদিন ভাবতে পারিনি সে এক নাগারে 400 কিলোমিটার 500 কিলোমিটার হাঁটতে পারে, কোনোদিন সে ভাবতেই পারিনি। হয়তো সারা জীবনে হয়তো 4 কিলোমিটার 10 কিলোমিটার 15 কিলোমিটার হেঁটেছে। এইরকম অনেক ছোট ছোট সাবজেক্ট আছে যেগুলো এই মুহূর্তে নাটকের সামনে চলে এসেছে, যেগুলো আমরা ধরতে পারি, এবং তার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পরিসর হবে। কোনোটা হয়তো প্রসেমিয়ামের, কোনোটা ইয়েতে আলাদা আলাদা, সেটা অন্য প্রশ্ন। আর এ ব্যাপারে যদি শ্যামল কিছু অ্যাড করেন, শ্যামলবাবু যদি কিছু অ্যাড করেন। শ্যামল বলার আগে শুধু আমি একটা কথা বলতে চাইছিল যে এই যন্ত্রণা চরিত্র, ধরুন বিপন্নতার চরিত্র, আর্থিক চরিত্র যে পরিবর্তন ঘটেছে, এই পরিবর্তনটা কিন্তু আমি চাইনি। এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আমি চাইনি, আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্র আমার উপরে চাপিয়ে দিয়েছে এই পরিবর্তনগুলোকে, এবং আমাকে এই পরিবর্তনগুলোকে চাপিয়ে বলা হচ্ছে তুমি এগুলো মেনে নাও। আগে বলা হচ্ছে তুমি চাকরি তোমার নেই, তোমার চাকরিটা চলে গেল। কেন চলে গেল, কি কারণে গেল আমি জানি না। রাষ্ট্র আমার উপর চাপিয়ে দিচ্ছে, নানা ধরনের বিধি রাষ্ট্র আমার উপর চাপিয়ে দিচ্ছে। এইটা কিন্তু এই সময় থিয়েটারের এই পরিসরকে বুঝতে হবে। থিয়েটারের পরিসরের কাছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই বদলানোগুলো আমার ইচ্ছাধীন নয়, আমাকে জোর করে বদলানোর মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, এবং আমি সেই বদলানোর মধ্যে পড়ে যন্ত্রণায় আর্তিতে আমি সমাচ্ছন্ন হয়ে আছি, আমি ঢেকে আছি, ভরে আছি। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমার মনে আছে। হ্যাঁ, ধন্যবাদ পীযূষবাবু। খুব সুন্দর একটা কথা বললেন আপনি, যে এই বদলানোটাই মন থেকে চাইছি না, এটা আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এই সময় একটা কথা খুব চালু হয়েছে, নিউ নর্মাল লাইফস্টাইল। এই যে নিউ নর্মাল ব্যাপারটা কি, শব্দটা 2008 সালে অর্থনৈতিক অবনমনের সঙ্গে উঠে এসেছিল, যে যা ঘটছে, যে বিপর্যয়গুলো ঘটছে এগুলোকে মেনে নাও। বিবেকানন্দ বলেছেন, চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীল, মেনে নিতে হবে। এর আরেকটা পাল্টা হচ্ছে হেডনিক অ্যাডাপ্টেশন। এটা ইকোনমিক্সের কথা, হেডনিক অ্যাডাপ্টেশন। আপনি মেনে নিতে অভ্যস্ত হয়ে যাবেন। এই নতুন এই জায়গাটা ঠেলে দেওয়া হচ্ছে মানুষ। হ্যাঁ, আমফান ঝড়ে আপনার ক্ষতিপূরণ আপনি পাননি, আপনার চোখের সামনে তেতলা বাড়ির কি বলে টিভি লাগানো, এসি লাগানো বাড়ি পেয়েছে, তারা ক্ষতিপূরণ আপনি তারা ক্ষতিপূরণ চালা উড়ে যাচ্ছে, তিনি পাচ্ছেন না, তিনি পদপিষ্ট হয়ে মারা যাচ্ছেন ক্ষতিপূরণ চাইতে। এবারে এই যে অবস্থাটা, এটা যদি আপনাকে বলা হয় যে মেনে নিন, এটা হচ্ছে হেডনিক। আমার কাছে প্রশ্ন, যে এখন যখন আমি থিয়েটারে যাব, আমার মাথায় হন্ট করছে, যেভাবে আপনি এক শিশুর শৈশব কিভাবে কেড়ে নেওয়া হলো সে উদাহরণটা দিলেন, তখন আমার চোখের সামনে ভাসছিল একটা ছবি। 27 বছরের এক শ্রমিক, যৌবন উদ্দীপ্ত এক শ্রমিক, আমি তাকে পরিযায়ী শব্দটা দিয়ে দেখে দিতে চাইছি না। সে ভিন রাজ্য থেকে ফিরেছে কয়েক শত মাইল হেঁটে গ্রামে, মানে তার পরিজনদের কাছে ফেরার পর তাকে কোয়ারেন্টাইনে থাকবার জন্য কোথায় জায়গা দেওয়া হয়েছে, গ্রাম থেকে অনেক দূরে একটা পরিত্যক্ত বাথরুমে, যেটা আর কেউ ব্যবহার করে না। বিষাক্ত সাপ, পোকা, মাকড় সমস্ত কিছু রয়েছে সেখানে। সে 14 দিন তার থাকার কথা, 13 দিনের মাথায় একটি বিষাক্ত গোখর সাপের কামড়ে সে মারা গেল। এই তো আমার নাটকে আসবে না, যে কোথায় যাচ্ছে আমার পরমাত্মীয়তা বোধ, আমার মানবিক বোধ, আমার মানবতার বোধ কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। পরিত্যক্ত মুরগির পোলট্রি, সেখানে আমাকে 14 দিন থাকতে হবে, স্বাস্থ্যবিধির কারণেই থাকতে হবে, কিন্তু আমার থাকবার জায়গা এইটা। এই 21 শতাব্দীর মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে এটা আমাকে মেনে নিতে হবে যে 72 বছর স্বাধীনতা লাভের পরেও আমাকে একটা স্বাস্থ্যবিধি মানার জন্য একটা পরিত্যক্ত মুরগির পোলট্রিতে 14 দিন কাটাতে হবে, যেখানে আলো নেই,
আলো নেই, একটা জলাভূমিতে আমাকে কাটাতে হবে, একটা চৌকি পেতে যেখানে চতুর্দিকে সাপ ঘুরে বেড়াচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেশে এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন যারা, তাদের মধ্যে একেবারে সামনের সারিতে ছিলেন এদেশের খুব এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, গবেষক, শিক্ষক। তারা যখন লকডাউন ঘোষণা করা হয়েছে, গোটা দেশ যখন স্তব্ধ, মৃত্যু মিছিল দেখছে প্রতিদিন ভারতবাসী, ক্রমাগত লক্ষ্য ছাড়িয়ে যাচ্ছে, কোটির দিকে ছাড়িয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু আমি দেখছি, লক্ষ্য করে যে সরকার কি সক্রিয়, সে এই নাগরিকত্ব আইনের বিরোধিতা যারা করেছে সেই সব ছাত্রছাত্রীদের প্রতিদিন গ্রেপ্তার করছে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা, গবেষকরা নেতৃত্ব দিয়েছিলেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে। অন্তঃসত্ত্বা সাফুরা জায়গার, তাকে বন্দি করে রাখা হয়েছে, তাকে জামিন পর্যন্ত দেওয়া হবে না। অনেক কষ্টে গত সপ্তাহে সে জামিন পেয়েছে, তাও প্রচুর টাকা জরিমানা বাবদ তাকে রেখে দিয়ে। কবি ভারভারা রাও, এদের মতো সমাজকর্মী, দিনের পর দিন তাদের বন্দি করে রাখা হয়েছে। অর্থাৎ লকডাউন, সংক্রমণ, এইটাকে সামনে রেখে সরকার কিন্তু তার দক্ষিণপন্থী কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে সারা পৃথিবীতে যদি তাকান, সব থেকে বেশি কোভিড আক্রমণে ক্ষতিগ্রস্ত কোন দেশ? আমেরিকা। সেই দেশে আজকে নৃশংসভাবে একটি কৃষ্ণাঙ্গ মানুষকে যেভাবে হাঁটু চেপে ধরে তার ঘাড়ের উপরে মেরে ফেলা হলো, গোটা পৃথিবী জুড়ে, আমেরিকা, গোটা মহাদেশ, গোটা ইউরোপ, গোটা এশিয়া জুড়ে একটা মহা বিদ্রোহের বিস্ফোরণ ঘটলো। আমার নাটকে আসবে না? বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন বহুদিনের আন্দোলন, কিন্তু আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বিদ্বেষ মানুষ অনুমোদন করবে? এটা যদি আমার থিয়েটারে না আসে, তার কোনটা হবে থিয়েটারের বিষয়বস্তু? এই যে আমফান ঝড় হয়ে গেল, আমরা সবাই দেখলাম নাসা জানাচ্ছে যে প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। ভয়ঙ্করভাবে প্রকৃতির উপরে আমরা আক্রমণ করেছি, প্রকৃতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি। উত্তর গোলার্ধ গলতে শুরু করেছে, গ্লেসিয়ারগুলো গলতে শুরু করেছে, জলস্তর বাড়ছে, স্থলভাগ কমছে। এই যে নির্বিচারে গাছ কাটা, জঙ্গলের পর জঙ্গল বিক্রি করে দেওয়া, বনজ সম্পদ নষ্ট হওয়া, নদী দূষণ হওয়া, জল দূষণ হওয়া, এইগুলো অর্থাৎ পরিবেশ বাঁচাও, এটা কি আমার থিয়েটারের বিষয় হবে না? প্রকৃতিকে রক্ষা করো, এটা কি আমার থিয়েটারের বিষয় হবে না? আজকে দুর্নীতি একটা সামাজিকীকরণ ঘটছে, একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়ে গেছে দুর্নীতি। ছেলে খাওয়া চলছে মানুষের জীবিকা নিয়ে, মানুষের ক্ষুধা নিয়ে, মানুষের ভবিষ্যৎ নিয়ে। এটা কি আমার থিয়েটার বলবে না? থিয়েটারকে এই কথাগুলোকে, এই সময় কথাগুলোকে যদি না ধরে, আগামী প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবে না। ওই যে শিশুটির কথা বলছিলেন, সেই শিশুটি যখন জানতে পারবে না যে কেন সে তার মায়ের মৃতদেহ থেকে চাদরটা টানছিল, তার মা আর কখনো চোখ মেলেনি কেন? পরিযায়ী শ্রমিকদের আনার জন্য স্পেশাল ট্রেন, কি ভয়ঙ্কর অভিশপ্ত সে জার্নি, খাবার নেই, জল নেই, ওষুধ নেই, থামা নেই। এমনকি আমারকে যে স্টেশনে নামিয়ে দেওয়ার কথা, ট্রেনটা সেই স্টেশনে না থামে একেবারে দূরবর্তী অন্য কোথাও গিয়ে থামছে। যে ট্রেন বহরমপুরে থামার কথা, সে ট্রেন গিয়ে থামছে জলপাইগুড়ি। এটা কি? এই যে একটা চূড়ান্ত অমানবিক বর্বরতা দেখানো হচ্ছে শ্রমিকদের প্রতি, এইটা কিন্তু এই যুগের একটা বিশেষ দিকচিহ্ন, যা কিন্তু আমাকে থিয়েটারের মধ্যে দিয়ে তুলে ধরতে হবে বলে আমি খুব বিশ্বাস করি। এরই আমাদের চরিত্র। ওই যে মায়ের কথা আপনি বলছিলেন, সন্তানের জন্ম দিয়েছে, ভূমিষ্ঠ সন্তান, সে রক্তরস মাখা দেহটাকে বুকে চেপে ধরে আর 100 কিলোমিটার তিনি পথ হেঁটেছেন, তারপরে তাকে একটা গাড়ি দেওয়া হয়েছে। এই মা, এই শিশু, এরা কি নাটকে আসবে না চরিত্র হিসেবে? যদি তা না আসে, তাহলে কিন্তু ভবিষ্যতের কাছে আজকের থিয়েটারকে জবাবদিহি করতে হবে। এখন এই পর্যন্ত তো বলতে ভালো লাগলো যে অনেকগুলো দিকচিহ্ন আমার সামনে উঠে এসেছে, কিন্তু বলুন তো পীযূষবাবু, আশিসবাবু, আমরা এই কথাগুলো যে থিয়েটারের মধ্যে দিয়ে বলবো, সেটা কি কেবল ভার্চুয়াল থিয়েটার? ভার্চুয়াল থিয়েটারের বাইরে কি আমাদের আর কোনো পরিসর থাকবে না? তাহলে এই সময়ে থিয়েটার কোথায় তার পরিসর তৈরি করবে? তার প্রথাগত প্রযোজনা ভঙ্গি কি বজায় থাকবে? তার কি আগের মতন থিয়েটারে একই ভাষা থাকবে, নাকি নতুন পরিস্থিতি থিয়েটারের নতুন ভাষার জন্ম দেবে? আমরা শুনেছি অগস্ত্য বলতে বলেছিলেন যে থিয়েটার হলো আবিষ্কার, নাটক হলো একটা আবিষ্কার। তাহলে থিয়েটার কি এই সময় ভাষা, এই সময়ের চরিত্র আবিষ্কার করবে না? পীযূষবাবু কি বলেন? শুনুন, 45 ফুটের স্ক্রিন আমাদের, যে যদি আমি প্রশ্নীয় থিয়েটারে বলি তাহলে প্রায় 45 ফুটের স্ক্রিন। আমি যদি মুক্ত মঞ্চের কোনো প্রয়োজনে বলি, তার তো মাপযোগ নেই, সেখান থেকে 5 ইঞ্চি স্ক্রিন। এখন ধরুন আপনার এই সময়ে দাঁড়িয়ে আমি এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, এই ভার্চুয়াল ওয়ার্ল্ডকে আমি বাদ দিতে বলছি। এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে যে মানে যে কায়দায়, যে কৌশলে আমি নাটকের উপস্থাপনা করতে পারি, সেটা শ্রুতি হতে পারে, সেটা অন্য একক হতে পারে, সেটা 2জন বা 3জন চরিত্র নিয়ে হতে পারে, যতগুলো
কৌশল আছে, সব কৌশল ব্যবহার করব। কিন্তু থিয়েটার মানে হচ্ছে মানুষের সঙ্গে সরাসরি কথাটা বলা। এই নায়কের শঙ্করদার কথা ছিল না, ওই যে কালা কালো মাথাগুলো দেখিস, ওগুলো তোর ইন্সপিরেশন, মনে পড়ছে সবারই, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। পিটার ব্রুক বলছেন যে আমাকে একটা খালি পরিসর দাও, গিভ মি অ্যান এমটি স্পেস, অ্যান অ্যাক্টর অ্যান্ড এ স্পেকটেটর, দ্য থিয়েটার উইল বি ক্রিয়েটেড। যদি এইটা আমরা বিশ্বাস করি তাহলে পরিসর আমাকে নির্বাচন করতে হবে। এখন আমি কোন পরিসরে করব। আমি যদি প্রসিনিয়ামে করতে চাই প্রসিনিয়ামে করব, কিন্তু আমাকে প্রসিনিয়ামের এই পরিসরের নাটক করার পাশাপাশি আমাকে পরিসর খুঁজে নিতে হবে। সেটা পার্ক হতে পারে, সেটা রাস্তার ধার হতে পারে, সেটা কমিউনিটি কিচেন হতে পারে, সেটা আন্দোলনের কোনো ময়দানের পাশে হতে পারে, সেটা পাড়ার কোনো মোড় হতে পারে, সেটা কোনো হলঘর হতে পারে। কিন্তু সরাসরি মানুষের সঙ্গে কথা বলা, যেটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের পক্ষে সম্ভবপর না। আমাকে ভার্চুয়াল ওয়ার্ল্ডের পাশাপাশি সরাসরি মানুষের সঙ্গে কথা বলার যে কাজ, সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি না এগিয়ে নিয়ে যাই, থিয়েটার কিন্তু পেছবে, থিয়েটার পেছোতে বাধ্য। কারণ থিয়েটারের কাজই হচ্ছে সে সরাসরি মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, মানুষ থিয়েটারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। যে কথাটা আগে বলছিলাম যে রিসাউন্ডিং হয়, রিকগনিশন হয়। এই রিকগনিশনের জায়গাটা যদি না হয়, তাহলে কিন্তু আপনি সেই উত্তাপ পাবেন না একজন অভিনেতা, বা উত্তাপ পাবে না একজন পরিচালক, উত্তাপ পাবে না একজন প্রযোজক যিনি একটা নাটককে নামাচ্ছেন বা থিয়েটারকে নামাচ্ছেন। ফলে আমাকে স্পেসটা খুঁজে নিতে হবে। এই নতুন নতুন স্পেস এ নিয়ে নানা রকম চর্চা এর আগেও হয়েছে। অমন থিয়েটার বলুন, তারপরে ইন্টিমেট থিয়েটার বলুন, এগুলো তো আমরা ব্যবহার করেছি। এই ব্যবহারগুলো, এই স্পেসগুলোকে আমরা এই সময়ে দাঁড়িয়ে কিভাবে ব্যবহার করব, কত সুকৌশলে ব্যবহার করব, আমার যে উপাদান নিয়ে ন্যারেটিভটা তৈরি হয়েছে, সেই ন্যারেটিভটাকে রাখার জন্য আমি কিভাবে আমার স্পেসকে কমাবো, বাড়াবো, ছোট করব, বড় করব, এগুলো হচ্ছে এই সময় চর্চার বিষয়। এটা ঠিকই যে আজকে আমরা আলোচনা করছি, কালকে পরশুদিন, এক সপ্তাহ 2 সপ্তাহ বাদে থিয়েটার হবে না রাস্তায়, সময় লাগবে কিছুদিন, আমার নিজের ধারণা। কিন্তু এই সময়টা হচ্ছে আমার কাজের সময়। মগজের থেকে যা আমার ভাবনায় এলো, সেই ভাবনা থেকে আমার খাতায় কলমে কাজের সময়, এই কাজের সময় যে ভাবনাটা, এই ভাবনাটা যদি এখন থেকে না করি, যখন এটা খুলবে তখন আমি কি নিয়ে হাজির হব। এখন থেকে এই ভাবনাটা যদি আমাদের অভ্যাসের মধ্যে থাকে, আমি যদি এই ভাবনার অভ্যাসের মধ্যে নিজেকে যুক্ত করতে পারি, তাহলে যেদিনকে খুলবে বা যেদিনকে আমাদের অনুরোধ মতো, আমাদের প্রত্যাশার মতো, আমাদের চাপ তৈরি করার মতো আমরা খোলাতে পারবো থিয়েটারকে, তখন থিয়েটার কিন্তু দাবি করবে যে আপনি এই সময়ে দাঁড়িয়ে এই পরিসরে কি আমাদের দিচ্ছেন। যদি আজ থেকে আমি প্রস্তুত না হই, তখন কিন্তু আমি অপ্রস্তুত অবস্থায় পড়ব। এবং থিয়েটার কখনোই অপ্রস্তুত অবস্থায় পড়ে না, কখনোই থিয়েটার অপ্রস্তুত অবস্থায় দর্শকের সামনে যায় না। এটা যদি থিয়েটারের বৈশিষ্ট্য হয়, এটা যদি থিয়েটারের এতদিনের ঐতিহ্য হয়, তাহলে এই প্রস্তুতি এখন থেকেই আমাদের গ্রহণ করতে হবে। এটা আমার মনে হয়েছে। আমি আশিস বাবুকে বলছি। না, আপনি তো মানে খুবই ঠিক মানে কথা বলেছেন যে থিয়েটারকে এখন অন্যভাবেই ভাবতে হবে। তবে আমার মনে হয় এখানে একটা অ্যাড করা খুবই জরুরি। সেটা হচ্ছে এই মুহূর্তে যতই যাই বলুন, প্রত্যেকটা থিয়েটার, আমি কার জন্য গিয়ে থিয়েটারটা করব, কার জন্য, কোন মানুষের জন্য থিয়েটারটা করব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে মানুষের জন্য থিয়েটার করব, থিয়েটারের ফর্ম বলুন, বিষয়বস্তু বলুন, সেই রকমভাবেই তৈরি হতে হবে। আমি যদি করে ধরুন কোনো একদম ওই শ্রমিক মহল্লাতে গিয়ে আমাকে গিয়ে পৌঁছে যেতে হয়, সেখানে গিয়ে তার যে বিষয়বস্তু হবে, তার জীবনের কথা হবে, সেই জীবন সম্বন্ধে আমাকে ক্ষেত্র সমীক্ষা করে দেখতে হবে, যেগুলো আমরা সাধারণভাবে করি না। সেই ক্ষেত্র সমীক্ষা করে তারা কিরকম ভাবে ভাবছে, এরকম অনেকে করছেন, এরকম ব্যাপারটা এরকম নয়। কিন্তু আমাদের অনুশীলনের মধ্যে সেটা নেই। তারা যাচ্ছেন সেখানে তাদের সঙ্গে মেলামেশা করছেন, মেলামেশা করে তাদের সমস্যাটাকে বুঝতে চেষ্টা করছেন, বুঝে আবার তারা ফিরে আসছেন, ফিরে এসে তারা সেই অনুযায়ী স্ক্রিপ্ট তৈরি করছেন, সেই অনুযায়ী তাদের প্রযোজনা তৈরি করছেন, আবার তাদের কাছে গিয়ে ফিরে যাচ্ছেন। এই যে লার্ন ফ্রম দ্য পিপল অ্যান্ড ইউ মানে কাল্টিভেট ইট অ্যান্ড গো টু দ্য পিপল এগেইন। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমাদের ভীষণভাবে রপ্ত করতে হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে সত্যি কথা বলছি কি, যে আমার কাছে মনে হচ্ছে বারবার ধরে
যে ইভেন প্রসেমিয়াম থিয়েটারে আর কিছুদিন বাদে আমাদের মতো ছোট ছোট অনেক মানে দল আছে যারা প্রসেমিয়াম থিয়েটার কিন্তু করতে পারবে না, যেভাবে প্রসেমিয়াম থিয়েটারের কস্ট বাড়ছে। আপনি বলছিলেন না যে প্রফেশনাল দল তৈরি করবে, প্রফেশনাল থেকে তাকে তো মাইনে দিতে হবে, কিন্তু তাতে গিয়ে যে টিকিট বিক্রির যে টিকিটের দাম হবে সেই টিকিটের দাম একটা মুষ্টিমেয় দর্শক সেই টিকিটের দাম দিতে পারবে, একদম মানে মেনলি একটা ইকোনমিক স্ট্রাটার লোক তারাই দিতে পারবে, কিন্তু তাই বাইরে না। তাহলে আমি প্রসেমিয়াম থিয়েটার করবো না, আমার মতো করে ছোট ছোট হল আছে সেখানে গিয়ে হ্যাঁ অনেক কম কস্টে যদি করা যায় সেরকম ভাবে ভাবতে হবে, যদি প্রসেমিয়ামের কথা ভাবতে হয়। এছাড়া একটা ব্যাপক অংশ পড়ে রয়েছে, সেই ব্যাপক অংশে কিন্তু থিয়েটার কিন্তু খুব মুক্ত, আপনি নানা রকম ভাবে তার পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। এমনকি খুব জরুরি একটা বিষয়, আমাদের এখানে নয়েজ লেভেল অনেক হাই, সেই নয়েজ লেভেল যেখানে হাই রয়েছে সেখানে আমার থিয়েটার আমি কিভাবে পৌঁছে দেবো, এটা একটা খুব মানে মানে নতুন ধরনের অনুশীলন হবে, তার ধরনই আলাদা। চলমান থিয়েটার হচ্ছে সেই চলমান আপনার কোনো জায়গায় চলতেও আপনি থিয়েটার করতে পারেন, কখনো কখনো করতে হয়, সেইগুলো ভাবতে হবে, নতুন নতুন পথ আমাদের নিতে হবে। হ্যাঁ এটা এখনো এখানে সেই ডিটেল করার জায়গা নেই, কিন্তু সেই সুযোগ আমাদের এনে দিয়েছে, হয়তো কালকেই আমি পারবো না, কিন্তু এই পরিস্থিতি আজ না হোক কাল 2 মাস 3 মাস বলতে তো পরিবর্তন হবে। ওই আপনি বললেন না, এই মুহূর্তে দরকার হচ্ছে আমাদের নিজেদেরকে তৈরি হওয়ার সময়, নিজেদেরকে যেন মানে খুব ভাবে ইকুইপ করতে পারি, যাতে করে যেই মুহূর্তে ডাক আসবে সেই মুহূর্তে আমরা ঝাঁপিয়ে পড়তে পারবো আমাদেরই কাজ নিয়ে। এটাই আমি বলতে চাইছি। শ্যামলবাবু কি বলছেন? হ্যাঁ, আমি আপনাদের আলোচনা থেকে একটা সূত্রের কথা ভাবছিলাম। একটা লাইন আশিসবাবু বললেন, লার্ন ফ্রম দ্য পিপুল, কাল্টিভেট ইট অ্যান্ড গো টু দ্য পিপুল। ঠিক, মানুষের কাছ থেকে শিক্ষা নাও, তাকে কর্ষণ করো এবং তোমার হৃদয়ের রস নিষিক্ত করে তাকে আবার মানুষের কাছে পৌঁছে দাও। এটাই আমরা যারা গণনাট্য সংঘ করি, এটাই আমাদের একদম আদর্শগত অবস্থান। এটাই আমরাই বলি যে পিপুলস থিয়েটার স্টার্টস দ্য পিপুল। এখন প্রশ্ন হচ্ছে, ভার্চুয়াল থিয়েটার কথাটা তো এসেছে, এটা নিউ নর্মাল, এটাকে আমাদের গ্রহণ করতেই হবে। ভার্চুয়াল থিয়েটার নিয়ে কোনো রকম অনীহা দেখানোটা কোনো কাজের কথা হবে না। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে ভার্চুয়াল থিয়েটার যেতে হলেও যদি আমাদের লকডাউন উঠে যায়, যখন আমরা মানুষের কাছে যেতে পারবো, তখন কি ভার্চুয়াল থিয়েটারকে বন্ধ করে দেবো? না, এই মাধ্যমটাকে কিন্তু আমরা তার কোনো ব্যবহার করব। কিন্তু ওই যে ওরাতেই আমরা সকলে বলেছি যে থিয়েটার হচ্ছে একটা জীবন্ত সংযোগ স্থাপনের মাধ্যম, সেটা মানুষের কাছাকাছি না গেলে একই নিঃশ্বাস একই ছাদের নিচে দাঁড়িয়ে অভিনেতা বলেন, দর্শক নেন, সেই একই নিঃশ্বাসের আদান প্রদানের জন্য জনসংযোগটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা সেখানে যাব। তবে একটা বিষয় আমাদের ভাবার দরকার যে এর আগে আপনারা বলেছেন যে ইন্টিমেট থিয়েটার হবে না ওপেন-এয়ার থিয়েটার হবে। আমি এই থিয়েট্রিক্যাল স্পেসের দিকে না গিয়ে আমি বলছি যে প্রোডাকশনাল স্পেস, যে কোথায় পৌঁছাবো আমার পাবো, আমি হল পাবো না, আমি অন্য কোনো পার্ক পাবো না, অন্য জায়গায় যেতে পারবো না, তাহলে যেখানে আমি মানুষকে সঙ্গবদ্ধ মানুষকে পাবো আমি সেখানে যাব। আমি কমিউনিটি কিচেনে সঙ্গবদ্ধ মানুষকে পাবো, আমি কমিউনিটি কিচেনে গিয়ে নাটক করবো, ছোটো নাটক করবো, সর্বচরিত্র নিয়ে করবো। আমি ত্রাণ শিবিরে গিয়ে মানুষকে পাবো, আমি সেখানে যাব, সংক্ষিপ্ত নাটক করবো, যথা নিরাপদ দূরত্ব বজায় রেখে করবো। বাস স্ট্যান্ডে যেখানে বাস যাত্রীরা দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ ধরে, আমি তাদের সঙ্গে যেতে পারবো। ফলে এরকম আমি জেটি ঘাটে যেতে পারবো, আমি ফেরি ঘাটে যেতে পারবো, যেখানে লঞ্চে ওঠার জন্য বা নৌকে ওঠার জন্য মানুষ দাঁড়িয়ে আছেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে হাট বসে যেখানে সকালে 8টা থেকে 12টার মধ্যে, আমি সেখানে যেতে পারবো। অর্থাৎ ঘামের গন্ধটা পাবো, এটা তো আমার চাই। থিয়েটার মানুষের ঘামের গন্ধ চায়, তাহলে যেখানে গেলে মানুষের ঘামের গন্ধ পাবো, থিয়েটারকে সেখানে দিতে হবে। এবং এমনভাবে আমাকে ইন্টারঅ্যাক্টিভ প্রসেসের মধ্যে যেতে হবে, তৈরি করা সংলাপ নয়, আর আগের থেকে নিয়ে যাওয়া স্ক্রিপ্ট নয়, একেবারে পরিস্থিতি যেখানে যাচ্ছি সেখানকার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেখানকার যে স্থানীয় বৈশিষ্ট্য, সেটাকে মাথায় রেখেই আমাকে সংলাপ তৈরি করতে হবে। ইনস্ট্যান্ট থিয়েটারের পথে আমাদের যেতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে এটাই নিউ নর্মাল, যে আমাদের ইনস্ট্যান্ট থিয়েটার চাই। ইনস্ট্যান্ট থিয়েটারের মধ্যে ইনস্ট্যান্ট সংলাপও তৈরি হবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা বলবো যে আমরা যে এই কাজটা করব, আমাদের নাট্যকর্মীরা এই ভাবনায় সুসংহত আছেন তো? মানুষের কাছে যাবার জন্য এই যে উপাদানগুলো আমি গ্রহণ করছি এই সময়কার দিকচিহ্ন বলে, ভাবনায় যদি সেই সংহতি না থাকে, তাহলে পর কিন্তু উপাদানগুলোকে আমি সংহত করতে পারবো না, অর্থাৎ কনসলিডেট করা। যদি কনসলিডেট করতে পারি, তাহলে থিয়েটার আবার ফিরে আসবে জীবন ফিরে যাবে থিয়েটারের কাছে। আপনাদের সকলকে এবং আজকের এই আলোচনা চক্র পরিবেশন করার সুযোগ দেওয়ার জন্য চিন্তনকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। নমস্কার।
নমস্কার।